তারপরে যেটা ব্যাপার 9 নম্বর পয়েন্ট, কোনো ব্যয়ের কোনো নির্দিষ্ট অংশ কোনো অংশীদার বহন করলে তা লাভ ক্ষতি বন্টন হিসেবে লিপিবদ্ধ করা যায় না। এই ব্যাপারটা এরকম যে প্রতিষ্ঠানের কেউ সময় দিচ্ছে এই জন্য সে বেতন পাবে। বেতন কেন পায়? কাজ করতেছে যেহেতু, সে অন্য কোনো জায়গায় এনগেজ হলেও তো বেতন পেত। এখন ওই বেতনের মধ্যে একজন অংশীদার বলল যে আমি ব্যবসা থেকে না দিয়ে অর্ধেক টাকা আমি পার্সোনালি দিব, তাহলে অর্ধেক টাকা কি প্রতিষ্ঠানে খরচ? তখন বোঝাচ্ছে যে অর্ধেক টাকা আবন্টনে আসবে। এই জন্য বলছে কি, কোনো ব্যয়ের কোনো নির্দিষ্ট অংশ কোনো অংশীদার বহন করলে তা লাভ ক্ষতির বন্টন হিসাবে লিপিবদ্ধ করা যায় না। একজন বাৎসরিক বেতন পাবে 2 লাখ, একজন অংশীদার বলল যে 1 লাখ টাকা সে ব্যক্তিগতভাবে তাকে দিবে, তাহলে প্রতিষ্ঠানের খরচ কত? 1 লাখ। সেটাই লাভ ক্ষতি আবন্টনে আসবে, আর বাকিটা লাভ ক্ষতি আবন্টনে আসবে না। তারপরে অতিরিক্ত মূলধন আনয়ন করলে তার উপর তারিখ অনুযায়ী সুদ বিবেচনা করা হয়। যেটা আলোচনা হলো যে যদি 1 জুলাই মূলধন নিয়ে আসে আবার, তাহলে সুদ হবে কত দিনের? 1 জুলাই নিয়ে আসলে সুদ হবে 6 মাসের, তাই না? 1 সেপ্টেম্বরে নিয়ে আসলে সুদ হবে কত দিনের? 4 মাসের, এভাবে ধরবা। তারপর চলতি হিসাবে কখনো মূলধন লিপিবদ্ধ করা যায় না, কারণ চলতি হিসাবে যায় কোনগুলো? চলতি হিসাবটাই হচ্ছে মূলধন ছাড়া বাকি সব কিছু লেখার জায়গা। তাহলে চলতি হিসাবে কি মূলধন লেখা যাবে? চলতি হিসাবে মূলধন ছাড়া আর যা যা পাবে সেগুলো লিপিবদ্ধ করা হয়। লাভ ক্ষতি আবন্টন হিসাব সমাপ্ত বছরের জন্য প্রস্তুত করা হয়। লাভ ক্ষতি আবন্টন হিসাব যখন তৈরি করবা তখন তার উপরে লিখবা এই 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত লাভ ক্ষতি বন্টন হিসাব, এই কথাটা লিখতে হবে। আর মূলধন হিসাব চলতি হিসাব কোনো নির্দিষ্ট বছরের জন্য প্রস্তুত করা হবে, মানে মূলধন হিসাব এবং চলতি হিসাবের ভিতরে যে কোনো একটা সাল উল্লেখ থাকবে, যে 2025-26 যেটাই হোক উল্লেখ থাকবে। তারপর বকেয়া খরচ, সাধারণ খরচ যে কোনো তহবিলে স্থানান্তর লাভ ক্ষতি বন্টন হিসাবে ডেবিটে লেখা হবে। যদি কোনো খরচ বকেয়া থাকে, লাভের একটা অংশ ভবিষ্যতের প্রয়োজনে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করা হয়, যে কোনো তহবিলে যদি স্থানান্তর করে তাহলে তা লাভ কমে যাবে, এই কারণে লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা হবে। তাহলে বকেয়া যদি ডেবিটে আসে তাহলে অগ্রিম খরচ কোন দিকে আসবে? আবন্টনের অগ্রিম খরচ ক্রেডিটে যাবে। অগ্রিম প্রাপ্ত আয় এটাও ক্রেডিটে যাবে। তারপর অনেক সময় এই ব্যবসাতে আকৃষ্ট করার জন্য অনেক সময় ব্যবসাতে আসতে চায় না, এই জন্য আকৃষ্ট করার জন্য একজন অংশীদার অন্য অংশীদারকে নিশ্চয়তা দেয়। নিশ্চয়তা মানে গ্যারান্টি দেয় যে সে মিনিমাম এত টাকা পাবে। গ্যারান্টি দিল খকে যে লাভের অংশ বাবদ কমপক্ষে 2 লক্ষ টাকা পাবে। সে যাই পাক তার থেকে 2 লাখ টাকা পাবে। অনেক সময় ব্যবসা করতে রাজি হয় না, এই জন্য এইভাবে গ্যারান্টি দেয়। এটাকে বলে প্রত্যাহুতি বা নিশ্চয়তার অঙ্ক। তাহলে ওকে পুজিয়ে দিতে হবে। যে নিশ্চয়তা দিল সে তাকে
দিবে। স্যার 2 লাখ টাকাটা ফিক্স থাকবে নাকি এর চেয়ে বেশিও পেতে পারে? কথাটা থাকে কমপক্ষে 2 লক্ষ। মানে বেশি পেতে যদি লাভ নেওয়া হয় তাহলে যে অংশীদার তাকে নিশ্চয়তা দিচ্ছে সেই অংশীদার তাকে টাকাটা দেবে। হ্যাঁ, এটা তাদের চুক্তিপত্র করা থাকে। এবং মনে রাখবা, কোনো কিছুই সম্পত্তি বিষয়ক, টাকা পয়সা বিষয়ক যত লেনদেন করবা সামনের দিনে সবই লিখিত হওয়া ভালো। বন্ধু টাকা নিয়ে আর দেখা করতে চায় না। কমন জিনিস। 100 টাকার লোভে সামলাতে পারে। সেখানে ধরো লাখ লাখ টাকার যদি লেনদেন হয়, হয়তো সেও কোনো প্রবলেমে পড়ে। অভাবেই স্বভাব নষ্ট হয় আর কি। কোনো কিছুই কোনো ভবিষ্যৎ জীবনে তোমার লেনদেন লিখিত ছাড়া মৌখিক করবা না, যতই ক্লোজ ফ্রেন্ড হোক। সবই করা লাগবে লিখিত। নিশ্চয়তা দেয়, তাহলে এই নিশ্চয়তার ক্ষেত্রে কি হবে? যদি একাধিক অংশীদার আবার নিশ্চয়তা দেয়, মনে করো ক খ গকে বললো যে লাভের অংশ বাবদ এত টাকা পাবে, এভাবে যদি নিশ্চয়তা দেয়, একাধিক অংশীদার নিশ্চয়তা দিলে তাদের অনুপাত অনুযায়ী মনে করো পূরণ করে দিবে। তাদের এটা তোমার পার্সেন্টেজ হতে পারে, অনুপাত অনুযায়ী ভাগ করে দিবে। সহজ কথা হচ্ছে, যারা নিশ্চয়তা দিচ্ছে তাদের অনুপাত যদি 4:3 হয়, তাহলে 4:3 অনুপাতে ভাগ করে দিবে। লাভের 10% দিবে, লাভের 10% দিবে, যে ক্ষতি হয় তাহলে ওর টাকা দিতে পারে। সাধারণত লাভের 10% এই কথা বলে না, সাধারণত অ্যামাউন্ট উল্লেখ করে যে লাভের অংশ বাবদ কমপক্ষে 2 লক্ষ টাকা পাবে। মুনাফা বন্টনের পর দেখা গেল যে 1,60,000 টাকা পেয়েছে, তখন ওই বাকি 40,000 টাকা কে দিবে? প্রতিষ্ঠান না, নিজে পকেট থেকে দিতে হবে। বাকি 40,000 টাকা যদি একজন নিশ্চয়তা দেয়, একজন নিশ্চয়তা দিলে একজন পূরণ করে দিবে। আর যদি 2জন নিশ্চয়তা দেয়, 2জনে মিলে অনুপাত অনুযায়ী পূরণ করে দিবে। অনুপাত অনুযায়ী 20-20 না তো। যদি অঙ্কটা সমান অংশীদারের হয় তখন সমান করে দিবে, আর সমান অংশীদারের না হলে মনে কর 2জন অংশীদারি থাকলে অনুপাত ডিফারেন্স, তখন কী হবে? তখন ডিফারেন্টলি দিবে। অনুপাত যদি আলাদা থাকে আলাদা অনুপাত অনুযায়ী দিবে। ক্লিয়ার? আর এই দিবে মানেই যে দিচ্ছে তার লাভের অংশ থেকে মাইনাস হবে, আর যে পাচ্ছে তার লাভের অংশের সাথে প্লাস হবে। মনে করেন স্যার একজনের অনুপাত 4:3, তাকে 30,000 টাকা দাঁড়াবে, একজনের 2জন, একজনের 4:1, তাকে 10,000 টাকা দাঁড়াবে। পুরো অঙ্কের অনুপাত থাকে না 4:3:1। মনে করো